আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভোট মিটতেই জেলা সফরে মুখ্যমন্ত্রী আগস্টের শুরুতে যাচ্ছেন জঙ্গলমহলে। লোকসভা নির্বাচন পর্ব মিটতেই ফের জেলায় নজর। আবারও জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের ভালো ফল হওয়া ঝাড়গ্রাম দিয়েই এবারের সফর শুরু তার। আগস্টের দ্বিতীয় সপ্তাহে সেখানে দুদিনের জন্য যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 9ই আগস্ট আদিবাসী দিবস, প্রতি বছর এই দিনটি পালন করে রাজ্য সরকার। এবারও তার অন্যতা হচ্ছে না। জেলা সূত্রে খবর, আদিবাসী দিবস উদযাপনের জন্যই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামকে বেছে নিয়েছেন। রাজ্য স্তরে এই অনুষ্ঠানটি হবে ঝাড়গ্রাম স্টেডিয়ামে। দলীয় সূত্রে খবর, 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম স্টেডিয়ামে ওই দিনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এখনও সরকারিভাবে অনুষ্ঠানের নির্ঘণ্ট স্থির হয়নি, তবে দলীয়ভাবে প্রস্তুতি শুরু করে দিচ্ছে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস। এদিন বুধবার ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাস চত্বরে জেলা তৃণমূলের সভা ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি সভায় থাকবেন জেলার বিভিন্ন স্তরের নেতানেত্রীরা। জেলা তৃণমূলের তরফে জানা গিয়েছে, অনুষ্ঠানটি সরকারি হলেও সবাই লোকজন যাতে সুষ্ঠুভাবে আসতে পারেন সেই লক্ষ্য নিয়েই দলীয় স্তরে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মুখ্যমন্ত্রীর আসার আগে শহরের পুরসভার কাজকর্ম, বিভিন্ন প্রকল্পগুলির অবস্থা নিয়ে দলীয় স্তরে পর্যালোচনা করা হবে। প্রশাসনের এক সূত্র মারফত জানা গিয়েছে, অন্যান্য বছরের মতো এবারও 8ই আগস্ট বিকালে ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পর্যটন উন্নয়ন নিগমের ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্সে রাত্রি যাপন করবেন। পরদিন 9ই আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এ নিয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারিন্ডি বলেন, 9ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের অনুষ্ঠানে যোগ দেবেন। তা নিয়ে বুধবার আমাদের একটি বৈঠক রয়েছে। 100 দিনের কাজ আবাস যোজনায় শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র। মোদী সরকারকে তোপ অভিষেকের। ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানি সুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বিভিন্ন ক্ষেত্রে উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। অতি সম্প্রতি পেশ করা নতুন কেন্দ্রীয় বাজেটে ফুটে উঠেছে সেই চিত্র। 100 দিনের কাজের টাকা আবাস যোজনায় বঞ্চনার শিকার বাংলা। কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা এবং দ্বিচারিতার বিরুদ্ধে এবার উত্তাল হল লোকসভা। মঙ্গলবার সংসদে সরবন তৃণমূলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো তার বক্তব্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, যেদিন আমি সংসদে আমার বক্তব্য দিয়েছিলাম সেদিন আমি বলেছিলাম যে আমি আমার তথ্য সংসদে রাখতে পারি এবং মন্ত্রী পাল্টা তথ্য উপস্থাপন করতে পারেন। একজন মন্ত্রীর লোকসভায় তথ্য ও নথির ভিত্তিতে কথা বলা উচিত। এজন্য আমি তাকে একটি শ্বেতপত্র প্রকাশ করতে বলেছিলাম। কাগজ ঝুট নেহি বলতা। আমি নির্মলা সীতারমণকে একটি সহজ প্রশ্ন করেছিলাম, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পরে আবাস এবং মনরেগা প্রকল্পের জন্য কত টাকা দেওয়া হয়েছিল। এদিন সংসদে ছিলেন 29 জন টিএমসি সাংসদ। আমরা ভেবেছিলাম FM একটি সাদা কাগজ সরবরাহ করতে পারেন, তবে তিনি তা করতে পারেননি। তিনি পরিকল্পিতভাবে 2 কক্ষে মিথ্যা কথা বলে দেশ ও বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন। তিনি একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। আমার কাছে যদি শ্বেতপত্র থাকে তবে আমি এটি সরবরাহ করতে দ্বিধা করব না। তারা এই জাতীয় কাগজ পাবলিক ডোমেনে দেখাতে পারছে না, কারণ তাদের কাছে তথ্য নেই। আজ পর্যন্ত বাংলার 1,72,000 কোটি টাকা আটকে রেখেছে তারা। পাশাপাশি অভিষেক জানান, 2 দিন আগে আমাদের মুখ্যমন্ত্রী নীতি আয়োগে একই বিষয় উত্থাপন করতে গিয়েছিলেন, যেখানে তিনি একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি গিয়েছিলেন কারণ বিজেপির সাথে তার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তাকে জনগণের দাবি উত্থাপন করতে হয়েছিল। আমরা মাথা নত করতে প্রস্তুত, কিন্তু আমাদের অধিকারের জন্য ভিক্ষা করতে রাজি নই। গোয়া, অন্ধ্র এবং আসামের মুখ্যমন্ত্রীদের প্রায় 20 মিনিট বক্তব্য রাখার অনুমতি দেওয়া হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে 2 মিনিটের বেশি যেতে দেওয়া হয়নি এবং ঘণ্টার শব্দে বাধা দেওয়া হয়। এটা হতে দেওয়া যাবে না। তারা ভাষণে বাংলার উল্লেখ করেননি। তারা কি বিহারের সেতু নির্মাণের জন্য বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছে, যা পরে ভেঙে পড়বে? তারা গরিব ও মিডিয়াকে দমিয়ে রেখেছে। দেশের মানুষ এসব দেখছে। বাংলা থেকে নির্বাচিত 12 জন বিজেপি সাংসদকে জিজ্ঞাসা করা উচিত যে তাদের মধ্যে একজনও কি আবাস ও মনরেগার জন্য বাংলাকে দেওয়া তহবিলের শ্বেতপত্র চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি লিখতে পারেন? নিছক শব্দ কাজ করবে না। তারা কেন শ্বেতপত্র প্রকাশ করছে না? এই রাজনীতি আমার জন্য নয়। তৃণমূলের সঙ্গে আপোষে নারাজ, জল্পনা বাড়ালেন অধীর চৌধুরী।
প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পর এদিনই কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ্যে এনেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। এবার ফেসবুক পোস্ট করেও পরোক্ষে দলের শীর্ষ নেতৃত্বকেই নিশানা করলেন অধীর চৌধুরী যে তৃণমূল রাজ্যে কংগ্রেস কর্মীদের নানাভাবে হেনস্থা অত্যাচার করছে। তাদের সঙ্গে দিল্লিতে জোট নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি। তৃণমূলের সঙ্গে তিনি যে কোনোভাবেই আপোষ করতে রাজি নন তাও স্পষ্ট করে দিয়েছেন অধীরের এই ফেসবুক পোস্টের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা। ফেসবুক পোস্টে অধীর স্পষ্ট লিখেছেন যে কর্মীরা রাত দিন লড়াই করছে, দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছে, তারা দিল্লিতে ডাক পায় না। এই যদি রাজনীতি হয় তবে সে রাজনীতি আমার জন্য নয়। আমি আমার সহকর্মীদের সাথে রাস্তায় থাকব আন্দোলনের পথে। জাতীয় স্তরে কংগ্রেস এবং তৃণমূল ইন্ডিয়া জোটে সামিল হলেও বাংলায় দুই দলের আসন রফা হয়নি। বরাবরই তৃণমূলের সঙ্গে কোনো রকম জোট বা আসন সমঝোতার বিরোধিতা করে এসেছেন অধীর। শেষ পর্যন্ত তৃণমূলের ইউসুফ পাঠানের কাছেই বহরমপুর থেকে পরাজিত হতে হয় তাকে। গত সোমবার দিল্লিতে প্রদেশ নেতাদের নিয়ে বৈঠক ডাকে কংগ্রেস হাইকমান্ড। সেই বৈঠক থেকে স্পষ্ট করে দেওয়া হয় প্রদেশ সভাপতির পদ থেকে অধীরকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও অধীর অভিযোগ করেছেন তাকে এ বিষয়ে আগে থেকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ কোনো নেতাই কিছু জানাননি। ওই বৈঠকেই প্রদেশ কংগ্রেসের অন্যান্য কয়েকজন নেতার থেকে তাদের মতামত জানতে চান কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল। ফেসবুক পোস্টে এই বিষয়টি নিয়েও সরব হয়েছেন অধীর। মঙ্গলবার সন্ধ্যায় করা ওই ফেসবুক পোস্টে অধীর লিখেছেন যে কর্মীরা রাত দিন তৃণমূলের হাতে মার খাচ্ছে তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে? শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন। ওরা তো ইন্ডিয়া জোটে সামিল হয়ে আমাদের উপরে অত্যাচার বন্ধ করেনি। তৃণমূল তো এ রাজ্যের শাসক দল, তারা কি আমাদের কংগ্রেস কর্মীদের কোনো রকম রেহাই দিয়েছে? আজও জেলে বন্দি আমাদের কর্মী মিথ্যা মামলায় জর্জরিত, আমাদের পার্টি অফিস দখল করছে বিরাম নেই তো। তাহলে সেই তৃণমূলের বিরুদ্ধে কী করে চুপ করলে আমার সেই সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে? আমি পারবো না। দলের নেতৃত্বের উদ্দেশ্যেই অধীর সরাসরি লিখেছেন যে কর্মীরা রাত দিন লড়াই করছে, দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছে, তাদের সঙ্গে দিল্লি কথা বলুক, তাদের মতামত জানা দরকার, তাদেরকেও দিল্লিতে ডাকা দরকার। আমি আমার সেই সকল সহকর্মীদের সঙ্গে রাস্তায় থাকব আন্দোলনের পথে। অন্যায়ের সঙ্গে আপোষ করতে শিখিনি, করবও না। তৃণমূল নেতাদের পারফরমেন্স যাচাই শুরু, অভিষেকের নির্দেশে বড় পদক্ষেপ। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর সাময়িকভাবে রাজনীতি থেকে বিরতি নেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে তিনি কারণ ব্যাখ্যা করেন এই বিরতির। বলেন লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা করতে তিনি এই বিরতি নিয়েছিলেন এবং আগামী 3 মাসের মধ্যে কিছু টের পাওয়া যাবে। আর তৃণমূল সেনাপতির কথা মতোই হারের দায়ে দলের নেতাদের পারফরমেন্স যাচাইয়ের কাজ শুরু হয়ে গেল। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য এলেও বেশ কয়েকটি এলাকায় তৃণমূলের ভোট 21-এর বিধানসভা নির্বাচনের তুলনায় অনেকটাই কমেছে। এদিকে আর বছর দুয়েক পরেই বিধানসভা নির্বাচন, সেই কারণে সংগঠনকে আবার চাঙ্গা করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়া সাংসদ, বিধায়ক, জেলা স্তরের সভাপতি প্রত্যেকের পারফরমেন্স খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কারোর যদি কোনো খামতি পাওয়া যায় বা নির্বাচনে তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন না বলে প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূলের শীর্ষ মহল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে দলের নেতাদের কড়া বার্তা দেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন তৃণমূল নেত্রী। এবার সেই পুরোদমে শুরু হলো পর্যালোচনার কাজ। জেলা স্তর থেকে শুরু করে গোটা রাজ্যের তৃণমূল নেতাদের পারফরমেন্সের হিসাব চলে আসবে ক্যামাগ স্ট্রিটে। কারণ অভিষেককেই এই মুহূর্তে তৃণমূলের নাবিক বললে খুব একটা ভুল বলা হবে না। লোকসভায় 42টি আসনের মধ্যে 29 আসনে জয় পেয়েছে টিএমসি, কিন্তু 21-এর বিধানসভায় 213টি আসনে জিতে তৃণমূল। পরে উপনির্বাচনে আরও 3টি আসন জিতে তারা পৌঁছয় 216-তে। 4টি উপনির্বাচন জিতে তা হয়েছে 222। কিন্তু এবারে লোকসভা নির্বাচন নিরিখে 190টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, অর্থাৎ আসন কমছে। অন্যদিকে বিজেপি 21 সালে 77টি আসন জিতলেও লোকসভা নিরিখে 92টি আসন জিতেছে। যদিও 4 বিধানসভার মধ্যে 3টি জেতা আসন হারিয়ে সংখ্যাটা হচ্ছে 89, আর এই পরিসংখ্যানটাই চিন্তায় ফেলেছে শাসক দলকে। সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই এই ফলাফল মেনে নিতে পারছেন না। যদি দলের কর্মীদের গাফিলতিতে এই আসন কমে থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে সেই নেতা বা নেত্রীর বিরুদ্ধে। তৃণমূল সেনাপতি সবসময় একটা কথা বলে থাকেন, আমি যা বলি তাই করি। এক্ষেত্রে অভিষেক যে সেই কথার প্রমাণ দেবেন সেরকমই মনে করছে রাজনৈতিক মহল। ফের হবে ভোট, রেখার আবেদনের সাড়া। বসিরহাটের ফাল নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
লোকসভা নির্বাচন কেটেছে বেশ কিছুদিন, ফলাফলও বেরিয়ে গিয়েছে। 2024 লোকসভা নির্বাচনে বাংলার সর্বাধিক চর্চিত কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল বসিরহাট লোকসভা কেন্দ্র। সন্দেশখালী ইস্যুতে হাতিয়ার করে বিজেপির হয়ে ভোটে নেমেছিলেন সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্র। তবে ফল বেরোতে দেখা যায় ভোটে কোনো ছাপ ফেলতে পারেনি সন্দেশখালীর গৃহবধূ। রেখাকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। এরপরেই ভোটে কারচুপি ছাপ্পার অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হন রেখা। এদিন সেই মামলাতেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রেখার আবেদনের সাড়া হাইকোর্টের। গেরুয়া শিবিরের প্রার্থী রেখা পাত্রর দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি কৃষ্ণ রাও এর এজলাসে এই মামলার শুনানির জন্য উঠলে ইভিএম ব্যালট, সিসিটিভি, ভিভিআর নির্বাচনী সমস্ত কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিন উচ্চ আদালতের নির্দেশের পর জাতীয় নির্বাচন কমিশন এবং বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামকেও নোটিশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফলের পর রেখা ছাড়াও নির্বাচনে পরাজিত হয়ে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, আরামবাগ থেকে অরূপকান্তি দিগর নির্বাচনের পর ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হলে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম সেই 5 প্রার্থীর মামলা 5টি আলাদা আলাদা বেঞ্চে পাঠিয়ে দেন। রেখা পাত্রের মামলা যায় বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে। এদিন সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তাতেই বড় নির্দেশ দিলেন জাস্টিস রাও। মামলার পরবর্তী শুনানি আগামী 14 সেপ্টেম্বর।